আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি করোনাকালীন সময়ে অর্থাৎ গত 24শে মার্চ 2020 ইংরেজি হতে আজ পর্যন্ত যে কবার অনলাইন ক্লাসে এসেছি তার মধ্যে আমি 386তম অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের 386 নম্বর অনলাইন ক্লাসের শুরুতে তোমাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে সংযুক্ত আছো তোমরা অবশ্যই লিঙ্কটা শেয়ার করবে। তোমাদের আইডিতে লিঙ্কটা শেয়ার করলে তোমরা তোমাদের সাথে যারা যে সমস্ত বন্ধু ইন্টারমিডিয়েটের সংযুক্ত আছে তারাও ক্লাসটা দেখার সুযোগ পাবে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা হচ্ছে যমজ কূটাভাস বা টুইন প্যারাডক্স। যমজ কূটাভাস বা কি প্যারাডক্স? টুইন প্যারাডক্স। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, যমজ কূটাভাস বা টুইন প্যারাডক্স এটা হচ্ছে আপেক্ষিকতার আপেক্ষিকতার বা মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতার ব্যবহার কিভাবে ব্যবহার করব। দেখো, আমরা জানি যে আইনস্টাইনের মতে কি আইনস্টাইনের মতে ওই যে ভর, সময় এবং স্থান এগুলি কোনোটাই কি নয়, ফরম নয়, এগুলি সবগুলি আপেক্ষিক। অর্থাৎ এগুলি সময়ের সাপেক্ষে বা এগুলি একটার সাপেক্ষে বা গতিশীল হলে সেই ক্ষেত্রে ভর, সময় বা স্থান সবকিছু পরিবর্তন হতে পারে। এখন আমরা জানি যে কোনো একটি বস্তু যখন গতিশীল হয় সেই ক্ষেত্রে গতিশীল বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচন বা সময় প্রসারণ হতে পারে। এখন আমরা সময় প্রসারণ যে হয় তার একটা ব্যবহার নিয়ে আলোচনা করব। সেই ব্যবহারটা হচ্ছে যমজ কূটাভাস। যমজ কূটাভাস মানে হচ্ছে যে টুইন প্যারাডক্স। এই টুইন প্যারাডক্স করতে বা যমজ কূটাভাস করতে আপেক্ষিকতার সম্প্রসারণ তত্ত্ব কি করা হয়, ব্যবহার করা হয়। দেখো, তুমি দুইটা ঘড়ি নিলা, দুইটা ঘড়ি, এই দুইটা ঘড়ি অভিন্ন টাইম দেয়। কি টাইম দেয়? অভিন্ন টাইম দেয়। অর্থাৎ তুমি যেখানেই নিয়ে যাও না কেন ঘড়ি দুইটা একসাথে নিয়ে গেলে একই রকম টাইম দেয়। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন তুমি একটা ঘড়িকে পৃথিবীতে রেখে যাবা এবং আরেকটা ঘড়িকে ভি বেগে, অর্থাৎ মনে করো এরকম তুমি দুইটা ঘড়ি নেবা, দুইটা কি নেবা? ঘড়ি নেবা। এই দুইটা ঘড়ি তুমি একটা পৃথিবীতে রেখে দেবা। এটা কোথায় রেখে দেবা? পৃথিবীতে রেখে দেবা, ঠিক আছে? এবং আরেকটা ঘড়ি এটা পৃথিবীতে রেখে দেবা এবং এটা তুমি ভি দ্রুতিতে গতিশীল করবা, কিন্তু দেখো প্রিয় শিক্ষার্থী, তুমি দুইটা ঘড়ি কিন্তু নিয়েছিলাম অভিন্ন টাইম বিশিষ্ট। কি টাইম বিশিষ্ট? অভিন্ন টাইম। অর্থাৎ দুইটা ঘড়ি যেখানে নিয়ে যাও একই রকম টাইম দিবে। এখন তুমি একটা ঘড়িকে পৃথিবীতে রেখে গেছো, আরেকটা ঘড়িকে কোথায় কি করছো? ভি বেগে গতিশীল করছো। এখন ভি বেগে গতিশীল করা ঘড়িটা একটি নির্দিষ্ট সময় পর পৃথিবীতে ফেরত আসবে। একটি নির্দিষ্ট সময় পর পৃথিবীতে কি করবে? ফেরত আসবে। ফেরত আসলে দেখা যাবে যে ওই গতিশীল ঘড়ির যে সময় পরিমাপ করবে সেই সময়টা স্থির ঘড়ির পরিমাপকৃত সময়ের চেয়ে কম। তার মানে হচ্ছে যে গতিশীল ঘড়িতে সময় প্রসারিত হয়েছে, গতিশীল ঘড়িতে সময় কি হয়েছে? প্রসারিত হয়েছে এবং স্থির ঘড়িতে সময় কমে গেছে। অর্থাৎ দেখো, গতিশীল ঘড়িতে যদি সে পৃথিবীর থেকে ভি বেগে যাওয়ার পরে গতিশীল ঘড়ি যদি কি হয়, অর্থাৎ গতিশীল ঘড়ি যদি পৃথিবীর সাপেক্ষে 5 ঘন্টা গতিশীল থাকে, পৃথিবীর সাপেক্ষে অর্থাৎ পৃথিবীতে যে ঘড়িটা রয়েছে তার সাপেক্ষে যদি কয় ঘন্টা গতিশীল থাকে? 5 ঘন্টা গতিশীল থাকে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে গতিশীল ঘড়িটা 5 ঘন্টার পরিবর্তে 4 ঘন্টা বা 3.5 ঘন্টা বা তার চেয়ে একটু কম বেশি কি দিচ্ছে? টাইম পরিমাপ করতেছে। তার মানে গতিশীল ঘড়িতে অবশ্যই সময়ের কি করতেছে? সম্প্রসারণ করতেছে। এই ঘটনাটা যমজের সাথে তুলনা করা যায়। যমজ মানে যেহেতু আমরা জানি যে আমাদের ফ্যামিলিতে একসাথে যদি 2টা বাচ্চা বা 3টা বাচ্চা বা অনেকগুলো বাচ্চা জন্ম হয় একই মায়ের গর্ভে, তখন তাদেরকে বলা হয় যমজ। তাদেরকে কি বলা হয়? যমজ বলা হয়। এই যমজের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের হৃদস্পন্দন, শ্বসন ক্রিয়া ইত্যাদি জৈবিক ক্রিয়া একই সাথে ঘটে। অর্থাৎ দুইটা যমজের
ক্ষেত্রে দেখা যাবে যে একটা যমজের শ্বসন ক্রিয়া অন্য যমজের শ্বসন ক্রিয়া প্রায় সেম। একটা যমজের হৃদস্পন্দন অন্য যমজের হৃদস্পন্দন প্রায় সেম, অর্থাৎ শারীরিক শরীরবৃত্তীয় পরিবর্তন প্রায় একই ধরনের হয়ে থাকে। এরকম দুইটা যমজ, একজনের নাম নিলাম, দুইটা যমজ, একজন হলো ক আর একজন হলো খ, এই দুইটা যমজ নিলাম। এই দুইটা যমজ তাদের বয়স মনে করলাম একটি 20 বছর, তাদের বয়স কয় বছর? এই 20 বছর বয়সে খ পৃথিবীতে থেকে গেছে এবং খ একটি নির্দিষ্ট ব্যাগ নিয়ে অর্থাৎ খ পৃথিবীতে থেকে গেছে, কাইন্ডলি একটু দেখবা, পৃথিবীতে থেকে গেছে, আর খ 0.8 সি অর্থাৎ আলোর বেগে 0.8 ভাগ বেগ নিয়ে গতিশীল হয়েছে। কি করছে? গতিশীল হয়েছে। গতিশীল হওয়ার পর সে একটি নির্দিষ্ট সময় গতিশীল থাকার পর সে আবার কোথায় চলে আসছে? পৃথিবীতে ফেরত আসছে। পৃথিবীতে কি করছে? ফেরত আসছে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, সময়ের দীর্ঘায়ন যদি বিবেচনা করি, সময়ের দীর্ঘায়ন মানে কি? সম্প্রসারণ। সময়ের সম্প্রসারণ যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে ক এর নিকট, অর্থাৎ ক যে পৃথিবীতে আছে, যে অবস্থা পৃথিবীতে আছে তার নিকট কিন্তু খ এর বয়স বৃদ্ধিটা ধীরে ধীরে ঘটবে। খ এর বয়স বৃদ্ধিটা কি ঘটবে? ধীরে ধীরে ঘটবে। ওই কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ঘড়িটা গতিশীল অবস্থায় ছিল সেই ঘড়িটা যে টাইমটা পরিমাপ করছে সেই টাইম স্থির ঘড়ির টাইমের চেয়ে কম, অর্থাৎ স্থির ঘড়ি 5 ঘন্টা পরিমাপ করলে গতিশীল ঘড়ি সেটা 4 ঘন্টা বা 3.5 ঘন্টার মতন পরিমাপ করতেছে। তার মানে সময়টা ওখানে কমে গেছে। এখানেও পৃথিবীতে যে যমজ খ ছিল সে যখন খ যমজের বয়স বৃদ্ধি দেখবে তখন দেখা যাবে যে খ যমজের বয়স বৃদ্ধি কি হচ্ছে? ধীরে ধীরে ঘটতেছে। অর্থাৎ খ এর বয়স বৃদ্ধি পৃথিবীর সাপেক্ষে, পৃথিবীর বয়সের সাপেক্ষে খ এর বয়স বৃদ্ধি পৃথিবীর বয়সের সাপেক্ষে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার গুণ কি হয়ে যাবে? কমে যাবে। 1 মাইনাস ভি স্কয়ার বাই, অর্থাৎ স্কয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার গুণে হবে। ভি স্কয়ার বাই সি স্কয়ার গুণে কি করবে? হবে। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে খ এর যখন খ কত বেগে গেছিল? 0.8 সি বেগে গেছিল। 0.8 সি বেগে গেছিল তখন খ এর বয়স বৃদ্ধি কিরকম হবে আমরা সেটা একটু দেখব। তাহলে সেই ক্ষেত্রে খ এর বয়স বৃদ্ধি, খ এর বয়স বৃদ্ধি কিরকম? বয়স বৃদ্ধি অর্থাৎ গতিশীল অবস্থায় থাকার পর তার বয়স বৃদ্ধি মানে 20 বছর পরে তার কত বছর বাড়ছিল, অর্থাৎ সে যখন 0.8 সি বেগে গেছিল তখন তার বয়স কত বাড়ছিল সেটা আমরা কি পরিমাণ বাড়বে সেটা আমরা দেখব। যে খ এর বয়স বৃদ্ধি হবে, কাইন্ডলি একটু দেখো, রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার এর গুণিতক, সি স্কয়ার এর কি? গুণিতক হারে বয়স বাড়বে। এখন যদি আমি এখানে মানটা বসাই, তাহলে একটু দেখো, মান বসালে রুট 1 মাইনাস 0.8 সি বাই সি হোল স্কয়ার, আমি এই সি স্কয়ার কে সি হোল স্কয়ার করে দিলাম, সি কাটাকাটি গেল, তাহলে রুট 1 মাইনাস 864 0.84 কত? 84 বিয়োগ করলাম, বিয়োগ যদি করি আমরা পাবো 0.36 পাবো রুট। এটাকে আমি যদি বর্গমূল করি 0.6 পাবো। 0. কত পাবো? 6 পাবো। অর্থাৎ খ এর বয়স বৃদ্ধি কি হারে কমবে? 0.6 পয়েন্ট হারে বৃদ্ধি পাবে, 0.6 পয়েন্ট হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ আমি যদি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাই 60% হবে। অর্থাৎ খ এর বয়স যেখানে 100 হবে সেখানে খ এর বয়স হবে 60, যেখানে খ এর বয়স 100 হবে সেখানে খ এর বয়স কত হবে? 60 হবে। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো? যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যাদের শব্দ শোনা যাচ্ছে না তারাও আমাকে জানাবে, লেখা বোঝা না গেলেও আমাকে জানাবে। সবচেয়ে বড় কথা, তোমরা লিঙ্কটা শেয়ার করবে। লিঙ্কটা শেয়ার করলে লিঙ্কটা অন্যরা দেখার কি পাবে? সুযোগ পাবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা কি বুঝলা? খ যমজটি যখন 0.8 সি বেগে গতিশীল হয়েছিল তখন তার বয়স বৃদ্ধি পাচ্ছে 60% হারে। কার 60% হারে? খ এর 60% হারে। অর্থাৎ খ এর বয়স যখন 100 বছর তখন খ এর বয়স হবে কত বছর? 60 বছর। 60 বছর, ঠিক আছে? অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, যখন খ এর হৃদস্পন্দন 5 বার হবে
যখন ক এর হৃদ স্পন্দন ক এর হৃদ স্পন্দন 5 বার, ক এর যখন হৃদ স্পন্দন 5 বার তখন খ এর হৃদ স্পন্দন হবে 3 বার। কয়বার? 60% মানে 3 বার। 100% মানে যদি 5 বার হয় 60% কয়বার হবে? 3 বার হবে। অর্থাৎ আমরা এটাকে যদি এভাবে বলি, যদি খ 50 বছর পরে, অর্থাৎ খ গেছিল 20 বছর বয়সে, কয় বছর বয়সে? 20 বছর বয়সে। যদি খ 50 বছর পরে ফিরে আসে, কয় বছর পরে ফিরে আসে? 50 বছর পরে ফিরে আসে, সেই ক্ষেত্রে কি হবে দেখো, খ যদি 50 বছর পরে ফিরে আসে সেই ক্ষেত্রে আমরা পাবো, দেখো আমরা কি পাবো? 50 × 60%, 50 × কয় পার্সেন্ট? অর্থাৎ ক এর বয়স যখন 20 প্লাস 50 হবে, অর্থাৎ 70 হবে, তখন খ এর বয়স হবে 20 প্লাস 50 × 60%, 50 × কয় পার্সেন্ট? 60%। তাহলে আমি কিভাবে লিখবো? 20 প্লাস 50 × 60% মানে হচ্ছে 0.6, 0.6 না 0.6 এর সাথে যদি 5 গুণ করি 30 হবে। তার মানে যখন খ 70 বছর বয়স হবে, একই পরিমাণ সময় খ পুরো পৃথিবী বা মহাশূন্য মহাকাশ ঘুরে এসো, তার বয়স হবে কয় বছর? 50 বছর। তার মানে খ বুড়ো হয়ে গেলে খ কিন্তু বুড়ো হবে না, জোয়ান থেকে যাবে। তার মানে ক এর সাপেক্ষে খ এর বয়স বৃদ্ধিটা ধীরে ধীরে ঘটতেছে। এই ঘটনাকে বিজ্ঞানীরা আখ্যায়িত করছেন কুঠাবাস বা যমজ কুঠাবাস বা টুইন প্যারাডক্স। বা কি প্যারাডক্স? টুইন প্যারাডক্স। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা কিভাবে আপেক্ষিকতার তত্ত্ব ব্যবহার করে সময় সম্প্রসারণ বা কাল দীর্ঘায়ন পরিমাপ করবে বা ঘটনাটা বিস্তারিত বুঝতে পারবে সেটা বুঝতে পারছো। আমি এখন প্লাঙ্কের সূত্র নিয়ে বা প্লাঙ্কের বিকিরণ নিয়ে একটু আলোচনা করব। প্লাঙ্কের বিকিরণ কিসের ক্ষেত্রে? প্লাঙ্কের বিকিরণ কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে প্লাঙ্কের বিকিরণ। কৃষ্ণ বস্তু, দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা কৃষ্ণ বস্তুর প্লাঙ্কের লেখি, প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ, প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ। দেখো প্রিয় শিক্ষার্থী, কৃষ্ণ বস্তু মানে হচ্ছে কালো বস্তু। কালো বস্তু, যে বস্তুগুলি আলো বা অন্যান্য কিছু শোষণ করে নিতে পারে সেই বস্তুটাকে বলা হয় কৃষ্ণ বস্তু। কিন্তু পৃথিবীতে আদর্শ কৃষ্ণ বস্তু বলতে কোনো কিছু পাওয়া যায় না। আদর্শ মানে কি? এমন একটি কালো বস্তু, যে কালো বস্তু 100% আলোকে কি করে নেবে? শোষণ করে নেবে। কিন্তু বিজ্ঞানীরা আদর্শ কৃষ্ণ বস্তু না পেলেও ভূষা কালি বা সেরাক বা হারিকেন বা ল্যাম্পের কালি তো তোমরা নিশ্চয়ই দেখছো, বা যাদের বাড়িতে কাঠের বা লাকড়ির চুলায় রান্না করা হয় সেই সমস্ত চুলার উপরে কিছু কালি লেগে যায়, সেই কালিগুলিকে বলা হয় ভূষা কালি। ঠিক আছে কিনা? ওই কালিগুলি কিন্তু আদর্শ কৃষ্ণ হিসেবে বিবেচনা করছেন খারাপ বিজ্ঞানীরা, কারণ ওই কালিগুলি 98% আলোকে কি করে নিতে পারে? শোষণ করে নিতে পারে। বা আবার দেখো, আমরা যখন বড় কোনো মেসমান বা অন্য কিছু দেখি সেই ক্ষেত্রে রান্না করার সময় ডেক্সির নিচে মাটি লেপন করে দিতে দেখিও বড় বড় ডেক্সির নিচে কিন্তু মাটি লেপন করে দেয়। কেন মাটি লেপন করে দেয়? মাটি লেপন করে দেয় এই কারণে, যখন ডেক্সিগুলিতে তাপ অনুভূত হবে তখন ডেক্সিগুলি কি হয়ে যাবে? ওই মাটিগুলি ডেক্সির পিছনে লেপন করে দেওয়া মাটিগুলি কালো হয়ে যাবে। কালো হয়ে যাওয়া মানে কি? সে বেশি পরিমাণে তাপ শোষণ করতে পারবে, আর সেই তাপ শোষণ করলে তরকারিগুলি বা ভাতগুলি খুব দ্রুত কি হবে? রান্না হবে। যার কারণে আমরা ওই যে ভূষা কালি বা যে কোনো কালো বস্তুকে কি হিসেবে চিহ্নিত করতে পারি? তাপ শোষক হিসেবে চিহ্নিত করতে পারি। ঠিক আছে কিনা? এই কৃষ্ণ বস্তু বা আদর্শ কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে আমরা এখানে আলোচনা করব। আদর্শ কৃষ্ণ বস্তু বলতে মূলত কোনো কিছুই নেই, কিন্তু বিজ্ঞানীরা ভূষা কালি বা সেরাকের কালি, ওই সমস্ত কয়েকটা কালিকে আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে ধরে নিয়েছেন। দেখো, আদর্শ কৃষ্ণ বস্তু বলতে আমরা এমন কোন বস্তুকে বুঝি যা সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ নিঃসরণ করতে পারে, যা সকল তরঙ্গদৈর্ঘ্যে কি করতে পারে? বিকিরণ শোষণ করতে পারে, যা সকল তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ কি করতে পারবে? শোষণ করতে পারবে। অর্থাৎ যে কোনো বিকিরণ ওই কালো বস্তুর উপর দিয়ে গেলে সেই বস্তুটা ওই বিকিরণকে শোষণ করে নিতে পারে, এবং যথাযথ তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয়, ওই কৃষ্ণ বস্তুকে যদি উত্তপ্ত করি সেই ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কি করতে পারে? নিঃসরণ করতে পারে। আমি আবার বলতেছি, আদর্শ কৃষ্ণ বস্তু বলতে এমন এক ধরনের বস্তুকে আমরা বুঝে নেব যে বস্তুটা
যে কোনো অবস্থায় বা যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যে কি করতে পারে, বিকিরণ শোষণ করে নিতে পারে এবং সে যথাযথ তাপমাত্রায় সেই বিকিরণকে কি করতে পারে, নিঃসরণ করতে পারে। কি করতে পারে, নিঃসরণ করতে পারে। এখন কাইন্ডলি একটু দেখো প্রিয় শিক্ষার্থী, আমি একটা চিত্র আঁকতেছি। আমার চিত্রটা হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে তাপ শক্তির বিকিরণ, তাপ শক্তির বিকিরণ, এবং এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ডান পাশেরটা হবে কি, বিকিরণ শক্তির তীব্রতা। এটা লিখি বিকিরণ শক্তির তীব্রতা, বিকিরণ শক্তির তীব্রতা। আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এটা হচ্ছে কি দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য। কাইন্ডলি একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে 500, 1000, 1500, 500, 1000, 1500 অ্যাংস্ট্রম এর তরঙ্গ দৈর্ঘ্য দিলাম, 500, 1000, 1500 অ্যাংস্ট্রম এর তরঙ্গ দিলাম। তাহলে দেখা গেছে যে যেগুলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, সেগুলির তীব্রতা কম হয়ে যাচ্ছে। যেগুলির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সেগুলির তীব্রতা একটু কম, এবং যেগুলির তরঙ্গ দৈর্ঘ্য কম সেগুলির তীব্রতা একটু কি হচ্ছে, বেশি হচ্ছে। এটা হচ্ছে 6000 কেলভিন। কয় হাজার কেলভিন, 6000 কেলভিন। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 5000 কেলভিন, এবং এই ক্ষেত্রে আমি মনে করলাম 4000 কেলভিন। অর্থাৎ আমি এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে, এই চিত্র থেকে পাশের চিত্র এটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটি তাপমাত্রার একটি কৃষ্ণ বস্তুর বিকিরণ শক্তি বনাম তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র দেখতে পাচ্ছি। আমরা তাপগতিবিদ্যার তত্ত্ব অনুসারে তত্ত্ব অনুসারে দেখি, সেই ক্ষেত্রে দেখব যে যে কোনো তাপমাত্রায় অন্য কোনো বস্তুর চেয়ে কালো বস্তু অপেক্ষাকৃত উত্তম বিকিরক হিসেবে কাজ করে। কেন উত্তম বিকিরক হিসেবে কাজ করে? কারণ ওই যে বলছিলাম, কালো বস্তুর শোষণ ক্ষমতা খুব বেশি, এবং কালো বস্তু যথাযথ তাপমাত্রায় কি করতে পারে, ওই যে বিকিরণ নিঃসরণ করতে পারে। উত্তপ্ত বস্তু যেমন বিকিরণ নিঃসরণ করে, তেমনি এর উপর আপতিত বিকিরণের একটি অংশ সে কি করতে পারে, শোষণও করে নিতে পারে। আমি আবার বলতেছি, উত্তপ্ত কালো বস্তু যেমন কোন বিকিরণকে নিঃসরণ করতে পারে, আবার সেই বিকিরণের সেই কিছু অংশ কি করে নিতে পারে, শোষণও করে নিতে পারে। জি আর কারশফ 1889 সালে বিজ্ঞানী জি আর কারশফ 1889 সালে এটার উপর একটি কি দিয়েছেন, সূত্র দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণ বস্তুর বিকিরণের উপর একটি সূত্র বিবৃতি করছিলেন কে, জি আর কারশফ। কত সালে, 1889 সালে। তিনি সূত্রটাকে এভাবে উপস্থাপন করছিলেন। দেখেন সূত্রটার উপস্থাপন হচ্ছে, বস্তুর বিকিরণের নিঃসরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার অনুপাত বস্তুর বিকিরণের শোষণ ক্ষমতা ও নিঃসরণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুব রাশি। বস্তুর বিকিরণের শোষণ ক্ষমতা এবং বস্তুর বিকিরণের নিঃসরণ ক্ষমতা, এবং আমি আগে নিঃসরণ ক্ষমতা লিখি, নিঃসরণ ক্ষমতা লিখি, তারপরে শোষণ ক্ষমতা লিখি। বস্তুর বিকিরণের নিঃসরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার অনুপাত একটি ধ্রুব রাশি, যা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর নির্ভরশীল। যা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। এবং বস্তুর প্রকৃতির উপর এটি কি করে না, নির্ভর করে না। বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে না। অর্থাৎ বিজ্ঞানী জি আর কারশফ বলছেন যে, কোন একটি বস্তু, সেই বস্তুটির বিকিরণের নিঃসরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতার একটি অনুপাত আছে, সেই অনুপাতটা অবশ্যই ধ্রুব রাশি হবে, এবং এই ধ্রুব রাশিটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে, কিন্তু কার উপর নির্ভর করবে না, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করবে না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা শব্দ আছে, একটা নিঃসরণ ক্ষমতা
একটা শোষণ ক্ষমতা। আমাকে নিঃসরণ ক্ষমতা এবং শোষণ ক্ষমতা কি জিনিস সেটা যদি আমি না বুঝি তাহলে আমি এই কারশফের সূত্রটা বুঝতে পারবো না। এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে নিঃসরণ ক্ষমতা নিয়ে একটু আলোচনা করব, নিঃসরণ ক্ষমতা, তারপর শোষণ ক্ষমতা নিয়ে আলোচনা করব, তারপরেই আমরা মূল টার্মে যাব। প্রথমে নিঃসরণ ক্ষমতা। নিঃসরণ ক্ষমতা, দেখো নিঃসরণ মানে হচ্ছে যে নির্গত হওয়া বস্তুর বিকিরণের, দেখো নিঃসরণ পৃষ্ঠের একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে, দেখো কোন একটি নিঃসরণ পৃষ্ঠে, মনে করো এই বস্তুটা থেকে নিঃসরণ করবে, মনে করো এই বস্তুটা অসংখ্য ক্ষেত্রফল, এখানকার একটি একক ক্ষেত্রফল নিলাম এই জায়গা থেকে একক সময়ে যে পরিমাণ নিঃসরণ ঘটতে পারে, বা শক্তি নিঃসৃত হতে পারে তাকে আমরা বলবো নিঃসরণ ক্ষমতা। আবার বলতেছি, নিঃসরণের সময় প্রতি একক ক্ষেত্রফল, নিঃসরণের সময় বস্তুর পৃষ্ঠ থেকে প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি একক সময়ে যে পরিমাণ শক্তি নিঃসৃত হয় তাকে তার নিঃসরণ ক্ষমতা বলে, নিঃসরণ ক্ষমতা বলে। তার মানে আমরা দেখতেছি যে নিঃসরণ ক্ষমতা মানে হচ্ছে যে কোন একটি বস্তু, সেই বস্তুর প্রতি একক পৃষ্ঠ থেকে যদি কোনো ধরনের শক্তি নির্গত হয়, তবে সেই যে পরিমাণ শক্তি নির্গত হবে থেকে নির্গত হবে প্রতি একক ক্ষেত্রফল থেকে যে পরিমাণ শক্তি নির্গত হবে সেটাকে আমরা বলবো নিঃসরণ ক্ষমতা। আর দেখো শোষণ ক্ষমতা হচ্ছে বিকিরণের শোষিত অংশ ও আপতিত বিকিরণের অনুপাত। শোষণ ক্ষমতা হচ্ছে কি? শোষণ ক্ষমতা, দেখো শোষণ ক্ষমতা আমি লিখতেছি না, কাইন্ডলি একটু দেখবা। শোষণ ক্ষমতা হচ্ছে বিকিরণের শোষিত অংশ ও আপতিত বিকিরণের অনুপাত। যদি কোনো বস্তুর উপর আপতিত বিকিরণ শক্তির সবটুকু শোষণ করতে পারে, দেখো আমি আবার বলতেছি, যদি কোনো বস্তু তার উপর আপতিত বিকিরণ শক্তির সবটুকু শোষণ করতে পারে তবে শোষণ ক্ষমতা হবে 1 একক। অর্থাৎ কোনো একটি বস্তুর উপর যদি কি করে আলোক রশ্মি আপতিত হয়, সেই ক্ষেত্রে বস্তুটি যদি তার সবটুকুই কি করতে পারে শোষণ করে নিতে পারে, তখন তাকে আমরা কি বলবো একক, অর্থাৎ শোষণ ক্ষমতা, তখন বলবো বস্তুটির শোষণ ক্ষমতায় একক পরিমাণ রয়েছে, অর্থাৎ কি বলে ইউনিক পরিমাণ রয়েছে। এই ধরনের বস্তুকে বলা হবে কালো বস্তু। এই ধরনের বস্তুকে কি বলা হবে? কালো বস্তু বলা হবে। কাজে কারশফের সূত্র অনুসারে কালো বস্তুর নিঃসরণ ক্ষমতা শুধুমাত্র তাপমাত্রার অপেক্ষক। শুধুমাত্র কিসের অপেক্ষক? তাপমাত্রার অপেক্ষক। আমি আবার বলতেছি, যদি কোনো বস্তুর উপর বিকিরণ কি হয় আপতিত হয়, যদি বস্তুটি সেই বিকিরণের সবটুকুই কি করতে পারে শোষণ করে নিতে পারে, তবে সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো কি কালো বস্তু। সেই ক্ষেত্রে তাকে আমরা কি বলবো কালো বস্তু বলবো, এবং তার শোষণ ক্ষমতাকে আমরা 1 একক কল্পনা করব বা ইউনিট কল্পনা করব। এবং কারশফের সূত্র সেই অনুসারে কারশফ তার সূত্রে বিবৃত করে গেছেন যে কি বলে নিঃসরণ ক্ষমতা বস্তুর নিঃসরণ ক্ষমতা শুধুমাত্র কার উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর নির্ভর করবে। কিসের উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর নির্ভর করবে। এই কালো বস্তুর তাপ বিকিরণ সম্পর্কিত বিজ্ঞানী স্টিফেন আরেক সূত্র দিয়ে গেছেন। অর্থাৎ কালো বস্তুর তাপ বিকিরণ বা আদর্শ বস্তুর নিঃসরণ বা শোষণ বা কি বলে বিকিরণ, এগুলির উপর আরেকটি সূত্র দিয়ে গেছেন বিজ্ঞানী স্টিফেন। সেই ক্ষেত্রে স্টিফেনের সূত্রটা আমরা একটু আলোচনা করব। দেখো আমি স্টিফেনের সূত্র থেকে একটু রেলেজেন্সের সূত্রে যাব, তারপর আজকে ক্লাসটা শেষ করে দেব। স্টিফেনের সূত্র খুব গুরুত্বপূর্ণ, তোমাদের অবশ্যই এগুলি আলোচনা করতে হবে, কারণ এগুলি তোমাদের ভবিষ্যতে মাস্ট বি কাজে লাগবে। সুতরাং তোমরা এটা নিয়ে কোনো ধরনের কি করতে পারবে না, অবহেলা করতে পারবে না। দেখো মনে করলাম মোট বিকিরণ ক্ষমতা, আমি স্টিফেনের সূত্রটা একটু বিবৃত করতেছি। দেখো আমি প্রত্যেককে কোথায় আসলাম, আমি প্রথমে
কোঠাবাস বা টুইন প্যারাডক্স আলোচনা করছি। এরপরে আমি কালো বস্তুর শোষণ সম্পর্কিত প্লাঙ্কের ঘটনা আলোচনা করতে গিয়ে আমি প্রথমে আলোচনা করছি কারশফের সূত্র, অর্থাৎ কালো বস্তুর বিকিরণ সম্পর্কিত কারশফের সূত্র আলোচনা করছিলাম। কারশফের সূত্রে দুটি টার্ম আসছে, একটা শোষণ ক্ষমতা, একটি নিঃসরণ ক্ষমতা। আমরা এই শোষণ ক্ষমতা এবং নিঃসরণ ক্ষমতা কি জিনিস সেটাও আমরা আলোচনা করছি। এরপরে আমরা আসতেছি স্টিফেনের সূত্র, অর্থাৎ বিকিরণ সম্পর্কিত স্টিফেন কি বলছেন সেটা আমরা একটু আলোচনা করব। এখন দেখো মোট বিকিরণ ক্ষমতা, মনে করলাম মোট বিকিরণ ক্ষমতা ই, মোট বিকিরণ ক্ষমতা মনে করলাম কি ই। এই ইটা কোন কালো বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফল থেকে প্রতি সেকেন্ডে নিঃসৃত হয়। এই ইটা কোন একটি কালো বস্তুর প্রতি একক ক্ষেত্রফল হতে, কালো একটি বস্তু সেই কালো বস্তুর পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফল হতে প্রতি একক সেকেন্ডে কি হয় নিঃসৃত হয়। তা শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল? পরম তাপমাত্রার উপর নির্ভরশীল। বিজ্ঞানী কারশফ বলছেন যে কি নিঃসরণ ক্ষমতা শুধুমাত্র কার উপর নির্ভরশীল হবে? নিঃসরণ ক্ষমতা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল হবে। কারণ তাপমাত্রা বাড়লে বা কমলে নিঃসরণ ক্ষমতা বাড়বে বা কমবে। এই যে এখানে দেখো, আমরা এখানে তীব্রতার ক্ষেত্রে দেখলাম যে যখন 4000 কেলভিন তাপমাত্রা ছিল তখন নিঃসরণ ক্ষমতা ছিল কম বা তীব্রতা ছিল কম। আস্তে আস্তে যখন আমরা তাপমাত্রা বাড়াইছি তখন নিঃসরণ ক্ষমতা বা তীব্রতা ধীরে ধীরে কি হয়ে গেছে? বেড়ে গেছে। দেখো এই যে এখানেও যখন মোট বিকিরণ ক্ষমতা ই, তো এই মোট বিকিরণ ক্ষমতা যদি ই হয় এবং সেটি কালো বস্তুর প্রতি একক পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে নিঃসরণ ক্ষমতা বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ নিঃসরণ হয় তার সমান হয়, এবং সেই ক্ষেত্রে এই নিঃসরণটা যদি তাপমাত্রার উপর নির্ভরশীল হয়, এটার উপর ভিত্তি করে বিজ্ঞানী স্টিফেন 1879 সালে সর্বপ্রথম বিকিরণ ক্ষমতা ই এবং ফরম তাপমাত্রা টি এর মধ্যে সম্পর্ক স্থাপন করেন। টি এর মধ্যে কি স্থাপন করেন? সম্পর্ক স্থাপন করেন। কে করছেন? বিজ্ঞানী স্টিফেন। কত সালে? 1819 সালে। কেন করছেন? কারণ বিজ্ঞানী কারশফ আগেই বলছিলেন নিঃসরণ ক্ষমতা কার উপর নির্ভর করবে? তাপমাত্রার উপর নির্ভর করবে। কি ধরনের নির্ভর করবে? সেই নির্ভরতা ইয়াটা করে গেছেন কে? বিজ্ঞানী স্টিফেন। এবং সেই সম্পর্কটা তিনি কিভাবে লিখছেন? ই এবং টি এর মধ্যে তিনি যে সম্পর্কটা দিয়েছেন সেই সম্পর্কটা আমি একটু পরে লিখতেছি। দেখো তিনি যে সম্পর্কটা দিয়েছেন সেই সম্পর্কটা বাস্তব অভিজ্ঞতালব্ধ সূত্র। তিনি যে সম্পর্কটা স্থাপন করছিলেন বা যে সূত্রটা বিবৃতি করছিলেন, পরবর্তীতে বোল্টজম্যান তাপগতিবিদ্যার সূত্র প্রয়োগ করে সেই সূত্রটা প্রতিপাদন করছিলেন। আবার বলতেছি, প্রথমে 1879 সালে বিজ্ঞানী স্টিফেন বিকিরণ ক্ষমতা ই এবং ফরম তাপমাত্রা টি এর মধ্যে একটি সম্পর্ক তৈরি করছিলেন। পরে বিজ্ঞানী বোল্টজম্যান এসে তাপগতিবিদ্যার সূত্র প্রয়োগ করে সেটা কি করছিলেন? প্রতিপাদন করছিলেন। এবং তাদের নাম অনুসারে এই সূত্রটাকে স্টিফেন বোল্টজম্যান সূত্র বলা হয়। আবার বলতেছি, যেহেতু বিজ্ঞানী স্টিফেন ফরম তাপমাত্রা এবং বিকিরণ শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করছিলেন, এবং পরবর্তীতে বিজ্ঞানী বোল্টজম্যান এসে সেটা গাণিতিক প্রতিপাদন বা বাস্তব প্রতিপাদন করে গেছিলেন। সেজন্য এই সূত্রটাকে স্টিফেন বোল্টজম্যান সূত্র বলা হয়। তাদের সূত্রটা ছিল এরকম: কোন কালো বস্তুর বিকিরণ ক্ষমতা এর ফরম তাপমাত্রা কোন কালো বস্তুর বিকিরণ ক্ষমতা এর ফরম তাপমাত্রা চতুর্ঘাতের সমানুপাতিক। কি অনুপাতে? সমানুপাতিক। আমি আবার বলছি, কোন কালো বস্তুর বিকিরণ ক্ষমতা তার ফরম তাপমাত্রার চতুর্ঘাতের সমানুপাতিক। তাহলে বিকিরণ ক্ষমতা যদি ই হয়, ই প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, বা আমরা এখান থেকে লিখতে পারি
E সমান সিগমা t টু দি পাওয়ার 4 E সমান কি টু দি পাওয়ার 4 সিগমা t টু দি পাওয়ার 4 এখানে সিগমা হচ্ছে একটি ধ্রুবক স্টিফেন বোলটজম্যান ধ্রুবক সিগমা হচ্ছে কি ধ্রুবক স্টিফেন বোলটজম্যান ধ্রুবক এই সিগমার মান হবে দেখো সিগমা সমান হচ্ছে 5.67 সিগমা সমান হচ্ছে 5.67 ইনটু tan ইনভার্স 8 tan ইনভার্স 8 j per second per meter square Kelvin to the power minus 4 per meter square Kelvin to the power minus 4 আবার বলতেছি বিজ্ঞানী স্টিফেন এবং বোলটজম্যান যে সূত্রটি প্রতিপাদন করেছিলেন সেই সূত্রটির বিবৃতি ছিল এরকম কোন কালো বস্তুর বিকিরণ ক্ষমতা এর পরম তাপমাত্রার চতুর্থাংশের সমানুপাতিক যদি বিকিরণ ক্ষমতা E হয় এবং পরম তাপমাত্রা যদি T হয় তাহলে E প্রপোর্শনাল টু T টু দি পাওয়ার 4 বা E ইকুয়াল সিগমা T টু দি পাওয়ার 4 এখানে সিগমা হচ্ছে একটি ধ্রুব রাশি এই ধ্রুব রাশিকে বোলটজম্যান ধ্রুবক বা স্টিফেন বোলটজম্যান ধ্রুবক বলা হয় এর মান হচ্ছে 5.67 ইনটু 10 টু দি পাওয়ার 8 জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার ফার কেলভিন টু দি পাওয়ার 4 ফার কেলভিন টু দি পাওয়ার 4 ঠিক আছে তাহলে আমি এই সূত্র থেকে যে সিদ্ধান্তে যেতে পারতেছি স্টিফেন বোলটজম্যানের সূত্র অনুসারে সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধিতে কৃষ্ণ উষ্ণ হতে মোট বিকিরণ শক্তি বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কৃষ্ণ উষ্ণ হতে মোট বিকিরণ শক্তি কি পাচ্ছে বৃদ্ধি অর্থাৎ মোট বিকিরণ শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং যে তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ হয় তা পরম তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পাচ্ছে আবার বলতেছি যে তরঙ্গদৈর্ঘ্যে সর্বোচ্চ বিকিরণ শক্তি নিঃসৃত হয় যে তরঙ্গদৈর্ঘ্যে সর্বোচ্চ বিকিরণ শক্তি নিঃসৃত হয় সেই তরঙ্গদৈর্ঘ্যটা তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে এই যে তাপমাত্রা যত বেড়ে যাচ্ছে তরঙ্গদৈর্ঘ্যটা কমে যাচ্ছে তাপমাত্রা যত কমে যাচ্ছে তরঙ্গদৈর্ঘ্য তত ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এখন দেখো প্রিয় শিক্ষার্থী এই পদার্থবিজ্ঞানের প্রচলিত তরঙ্গ তত্ত্বের সাহায্যে এই সূত্রকে বিজ্ঞানী উইন বা বিজ্ঞানী ভিন কি করছেন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে শক্তি বন্টন করতে ব্যাখ্যা করছেন অর্থাৎ এই সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী কি WEIN যেটাকে বাংলায় বলা হয় বিজ্ঞানী কি করছেন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে শক্তি বন্টন ব্যাখ্যা করছেন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যে কি বন্টন ব্যাখ্যা করছেন শক্তি বন্টন ব্যাখ্যা করছেন ফলে সেই শক্তি বন্টনটা বিজ্ঞানী রেলে জিন্স শক্তি বন্টন সম্পর্কিত আরেকটি সূত্র উপস্থাপন করছেন আমি আবার বলতেছি প্রথমে কৃষ্ণ বস্তু সম্পর্কে প্লাঙ্ক এসেছিলেন প্লাঙ্ক কাজ করছিলেন প্লাঙ্ক কাজ করার সাথে সাথে বা প্লাঙ্ক যেটা নিয়ে ক্লাস করেছিলেন কৃষ্ণ বস্তুর বা প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ এটার শুরুতেই কিন্তু সূচনা করেছিলেন বিজ্ঞানী কারশফের পরবর্তীতে সেই ঘটনা থেকে আরেকটু ইলাবোরেট করেছিলেন বিজ্ঞানী স্টিফেনের সূত্র যেটা দিয়ে গেছিলেন সেই সূত্রটাকে কিন্তু প্রতিপাদন করেছিলেন বোলটজম্যান সেই জন্য এই সূত্রটাকে স্টিফেন বোলটজম্যান বলা হয় পরবর্তীতে এই সূত্রের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভিন বা উইন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের জন্য শক্তি বন্টন ব্যাখ্যা করছেন এই শক্তি বন্টনটাকে পরে রেলে জিন্স এই শক্তি বন্টনের একটি সূত্র প্রদান করেন যা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণের শক্তি ব্যাখ্যা করতে পারে শক্তি ব্যাখ্যা করতে অর্থাৎ বিজ্ঞানী বিন যখন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের জন্য সূত্র প্রয়োগ করছিলেন ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বন্টন ব্যাখ্যা করার জন্য সূত্র দিয়েছিলেন তখন কিন্তু দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের জন্য বা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বন্টনের ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না পরে রেলেজেন্স এসে সেটাকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ শক্তি বন্টনের ব্যাখ্যা দেওয়ার মতো করে সংশোধন করেছেন কিন্তু ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের শক্তি বন্টন ব্যাখ্যা করতে পারে না কে রেলেজেন্সের সূত্রটা কার সূত্রটা রেলেজেন্সের সূত্রটা এখন দেখো বিনের সমীকরণ ছিল বিজ্ঞানী বিন যে সমীকরণটা দিয়েছিল সেই সমীকরণ হচ্ছে কিসের ওই শক্তি বন্টনের সমীকরণ বিজ্ঞানী বিনের শক্তি বন্টনের সমীকরণ হচ্ছে E proportional to T to the power minus 5 E proportional to T to the power কি minus 5 কিন্তু সিরাইত পদার্থবিজ্ঞানের তত্ত্ব ও সূত্র দ্বারা কৃষ্ণ বস্তুর বর্ণালীর সকল পরিসরের শক্তি বন্টন ব্যাখ্যা করা যায় না কারণ
1700 থেকে অর্থাৎ 1550 থেকে 1800 সাল পর্যন্ত এই সালটা ছিল নিউটনীয় যুগ বা ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়িত বলবিদ্যার যুগ। তখন পর্যন্ত আপেক্ষিকতার তত্ত্ব বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয় নাই। সেই ক্ষেত্রে যে চিরায়িত বলবিদ্যা, সেই চিরায়িত বলবিদ্যার থেকে দেখা যাচ্ছে যে চিরায়িত বলবিদ্যার সাহায্যে দেখা গেছে যে কি করা যাচ্ছে না, ওই যে কৃষ্ণ বস্তুর বর্ণালীর সকল পরিসরে শক্তি বন্টন ব্যাখ্যা করা যাচ্ছে না। তখন নতুন তত্ত্বের প্রয়োজন হয়ে পড়ে। কিসের প্রয়োজন হয়ে পড়ে? নতুন তত্ত্বের প্রয়োজন হয়ে পড়ে। তখন রেলে জিন্স এই সমীকরণটাকে একটু সংশোধন করছেন, একটু সংশোধন করে বা মডিফাই করে এই সমীকরণটাকে এভাবে লিখছেন। দেখো, রেলে জিন্সের সমীকরণ, রেলে জিন্সের সমীকরণ, রেলে জিন্সের সমীকরণ হচ্ছে ই নিউ ডি নিউ। এটা নিউ দন্তীয় নরসিংহের নি রসৌ নিউ, ঠিক আছে। ই নিউ ডি নিউ সমান 8 kT বাই 8 kT বাই c কিউব নিউ স্কয়ার ডি নিউ। এটা কে দিয়েছেন? যে বিজ্ঞানী রেলে জিন্স। বিজ্ঞানী কি জিন্স? রেলে জিন্স। বিজ্ঞানী রেলে জিন্স ওই যে বি এর শক্তি বন্টনের সমীকরণ যেটা ছিল e -3^5, এটাকে একটু সংশোধিত করে রেলে জিন্স সেটাকে করছে ই নিউ ডি নিউ। নিউ মানে কম্পাঙ্ক, কার কম্পাঙ্ক? আলোর কম্পাঙ্ক। 8 kT কে মানে হচ্ছে যে বোলটজম্যান ধ্রুবক, T মানে ফলন তাপমাত্রা, C মানে আলোর বেগ, নিউ মানে কি? আলোর কম্পাঙ্ক। অর্থাৎ 8 kT বাই c কিউব নিউ স্কয়ার ডি নিউ, নিউ স্কয়ার ডি নিউ। এভাবে এটিকে আরো ইলাবোরেট করা হয়েছে, আরো বিস্তর আলোচনা করা আছে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আর দীর্ঘায়িত করব না ক্লাসটা। তোমরা এই রেলে জিন্সের সমীকরণটার ইলাবোরেটটা একটু পড়ে নিও এবং কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কিত প্লাঙ্কের সূত্র, কারশফের সূত্র, বিনের সূত্র বা স্টিফেন বোলটজম্যানের সূত্র তোমরা যদি তোমাদের হাতে যে বইগুলি আছে কি বলে ওই যে অক্ষরপত্র লেকচার বা আমির ইসাক স্যারের বই বা শাহজাহান তপন স্যারের বই বা ননিম মুহাম্মদ স্যারের বই বা মুজাম্মেল স্যারের বই বা ফরহাদ মিনা স্যারের বই বা মেট্রো পাবলিকেশনের বই বা অন্য যে বইগুলি আছে সেই বইগুলি থেকে তোমরা যদি একটু পড়ে নাও, দেখবে যে খুব সুন্দর করে সেটা বুঝতে পারবে। তো আমার জন্য একটু দোয়া করিও, আমার বাবা অসুস্থ, সবাই আমার বাবার জন্য একটু দোয়া করিও যেন আমার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আসসালামু আলাইকুম।